প্রথমেই জানিয়ে দেব নতুন অস্ত্র তৈরির বিষয়ে শিগগিরই বড় ঘোষণা দেবেন পুতিন। তারপর জানিয়ে দেব ইসরায়েলি হামলায় লেবাননে ৩০০ যানবাহন ধ্বংস, প্রেসিডেন্টের নিন্দা। এখন জানিয়ে দেব যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েলে মার্কিন সেনাদল। এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। নতুন অস্ত্র তৈরির বিষয়ে শীঘ্রই বড় ঘোষণা দেবেন পুতিন। রাশিয়া নতুন একটি কৌশলগত অস্ত্র তৈরি করছে। এ বিষয়ে মস্কো শীঘ্রই একটি বড় ঘোষণা দিতে পারে, কেননা বিশ্বে ইতোমধ্যেই একটি অস্ত্র প্রতিযোগিতা চলছে। শুক্রবার ১০ই অক্টোবর তাজিকিস্তানে এক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আমরা কিছুক্ষণ আগে ঘোষণা করা নতুন অস্ত্র সম্পর্কে রিপোর্ট করার সুযোগ পাব। এই অস্ত্রগুলো তৈরি এবং পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষাগুলো সফলভাবে এগিয়ে চলেছে। তিনি বলেন, আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার অভিনবত্ব অন্য যে কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশের তুলনায় বেশি। আমরা সক্রিয়ভাবে এটির সবকিছুই বিকাশ করছি। আমরা আগের বছরগুলোতে যা উল্লেখ করেছি তা বিকাশ করছি। আমরা এটি চূড়ান্ত করার জন্য কাজ করছি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর হওয়া নিউ স্টার্ট চুক্তিটি ছিল মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সবশেষ বড় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। চুক্তিটি ২০১০ সালে সই হয়েছিল, যার মাধ্যমে দুই দেশ কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমিত করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। রাশিয়া এটি এগিয়ে নিতে চাইলেও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মত হয়নি। ইসরায়েলি হামলায় লেবাননে ৩০০ যানবাহন ধ্বংস, প্রেসিডেন্টের নিন্দা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের রাতভর বিমান হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। লেবাননের রাষ্ট্র সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০টি ইয়ার্ড বা গুদামঘর লক্ষ্যবস্তু করা হয়, যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি রাখা ছিল। সংস্থাটি জানায়, হামলায় প্রায় ৩০০ যানবাহন, যার মধ্যে বুলডোজার, এক্সকাভেটর সহ ১০০টিরও বেশি ছোট ববক্যাট ইউটিলিটি মেশিন ছিল, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে, এসব স্থানে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে ভারী যন্ত্রপাতি মজুত করেছিল, আর সে কারণেই বিমান হামলা চালানো হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আরও একবার দক্ষিণ লেবানন ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হল কোনো ধরনের যৌক্তিক কারণ বা অজুহাত ছাড়াই। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরপরই এই হামলা হওয়ায় ঘটনাটির গুরুত্ব আরও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আল মুসাইলে এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টি অভিযান চালায়, যা মূলত বুলডোজার ও এক্সকাভেটর সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সেই সব স্থাপনা যেখানে সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি রাখা ছিল। যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েলে মার্কিন সেনাদল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার তদারকি মিশনের অংশ হিসেবে মার্কিন সেনারা ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় ২০০ সদস্যের একটি দল এই সপ্তাহান্তে ইসরায়েলে পৌঁছাবে। এরই মধ্যে মার্কিন সেনা সদর দপ্তরের সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র গঠনে সহায়তা করবে। তারা ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের সঙ্গে সমন্বয় করে অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রমও একীভূত করার দায়িত্বে থাকবেন। তবে কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
এই মিশনে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। দলটির কেন্দ্র পরিচালিত হবে মিশর থেকে। যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী। শনিবার ১১ অক্টোবর দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এদিন গাজার ধ্বংসস্তূপ থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। একই সূত্রের বরাত দিয়ে শনিবার জানানো হয়, গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় ঘাব্বুন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৬ জন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের কাছাকাছি এক বিমান হামলায় আরও ২ ফিলিস্তিনি নিহত হন এবং পূর্ববর্তী হামলায় আহত একজন ফিলিস্তিনির চিকিৎসাধীন মৃত্যু হয়। বোমাবর্ষণের মাত্রা কিছুটা কমে আসায় এবং ইসরায়েলি সেনারা গাজার কয়েকটি অঞ্চল থেকে সরে যাওয়ায় উদ্ধারকারী দলগুলো অবশেষে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাড়া মহল্লায় প্রবেশ করতে শুরু করেছে। তারা গত ২ দিনের ধারাবাহিক ইসরায়েলি হামলায় নিহতদের লাশ উদ্ধার করছে। সূত্র মেহের নিউজ। পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক এবং তাদের ভাষায় সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM হোয়াসং-কুরি প্রকাশ করেছে। পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শুক্রবার ১০ অক্টোবর প্যারেডে উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চযান সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় হোয়াসং-কুরি ICBM। KCNA দাবি করে, এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশল অস্ত্র ব্যবস্থা। ১১ অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্রাকে স্থাপন করা হোয়াসং-কুরি এই প্রথম জনসমক্ষে আনা হয়। কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল। নতুন প্রজন্মের ICBM-এ ব্যবহারের জন্যই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়। KCNA জানায়, এই ইঞ্জিন ১১৭১ কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম, যা পূর্বের সব উত্তর কোরীয় রকেট ইঞ্জিনের চেয়ে শক্তিশালী। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পাণ্ডে বলেন, হোয়াসং-কুরি উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক হামলা সক্ষমতার শীর্ষ সাফল্য। এই বছরের শেষের আগেই এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হোয়াসং-কুরি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অঙ্কিত পাণ্ডে বলেন, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বিদ্যমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে এবং কিম জং উনের চোখে এটি কার্যকর প্রতিরোধ ক্ষমতা। প্যারেড শেষে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক নাতি হিসেবে দাঁড়িয়ে আছি। এমন কোনো বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না। তিনি উত্তর কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমার আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন।